রাজনীতিতে এসেছেন এবং জাতীয় বিষয়েও তার অনেকগুলো আগ্রহ রয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানে তিনি যখন যান তাকে খুব স্বাগত জানানো হয় এবং ডক্টর ইউনূসের সঙ্গেও ঈদের সময় যে তার দেখা হয়েছে সেখানেও ইউনূস সাহেব তাকে খুব উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেছেন। তো সেগুলো আমরা লক্ষ্য করছি। তবে আমার মনে হচ্ছে ইলিয়াস কাঞ্চনের ইভেন্টটাতে তার কমিটমেন্টটা খুব স্ট্রং। কমিটমেন্টের কারণে আমরা মনে করি যে ইলিয়াস কাঞ্চন এখানে ভূমিকা পালন করতে পারে এবং এটা তিনি আমাদের জন্য সম্পদ হিসাবে মনে করি। আপনারা ইলিয়াস কাঞ্চনকে দলের চেয়ারম্যান মানে মনোনীত করেন কোন প্রক্রিয়ায় বা কিভাবে তাকে এই বিষয়ে রাজি করেন? আমাদের দল গঠনের মধ্যে আমরা প্রায় 10টি মত বিনিময় করেছি। 10টি মত বিনিময়ের মধ্যে আমরা প্রায় 1000 লোকের মতামত দিয়েছি। হ্যাঁ, তো সেইগুলোর মধ্যে ইলিয়াস কাঞ্চনের প্রসঙ্গটি উঠে এসছে। মানে একাধিক নাম ছিল সেখানে? আমরা সভাপতি হিসাবে একাধিক নাম ছিল। আচ্ছা আচ্ছা। একাধিক নামের মধ্যে আরেকজন ছিলেন, তিনি একটু তিনি পরে দলে যোগ দেবে, কিন্তু তিনিও সম্মতি দিয়েছেন যে ইলিয়াস কাঞ্চন বলে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। তো সেই মতামতের ভিত্তিতেই কিন্তু আমরা এগ্রি করেছি। আমাদের 1 নম্বর উপদেষ্টা, প্রধান মানে উপদেষ্টা জনাব শাহ মোহাম্মদ আবু জাফর সাহেব, তিনিও আমাদের এই দলের প্রক্রিয়ার সঙ্গে গোড়া থেকেই ছিলেন, বর্ষিয়ান রাজনীতিতে। এবং আমরা কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা যৌথ নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা কিন্তু আমাদের মধ্যে আছে। অন্য দলগুলো যেমন এক নেতা, সেক্রেটারির নাম জানে না বা সেক্রেটারির নাম পাওয়া যায়, প্রধানের নাম পাওয়া যায়, আমাদের মধ্যে এই সমস্যাগুলি নেই। আমরা সবকিছুই একটা ঐকমত্যের ভিত্তিতে আমরা দল চালাচ্ছি, ইস্যু নির্ধারণ করছি। আপনাদের দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছে এবং সেখানে ঘোষণাপত্রে আপনারা মোটা দাগে ভারত তোষণ একটা প্রসঙ্গে পেপারসে লিখেছেন যে ভারত এই ফ্যাসিবাদ তোষণ ও পোষণ করছে, বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বিদায়ের পর গণ অভ্যুত্থানে ভারত বিরোধী চেতনার উল্টো পথে বিদ্যমান দলগুলো হাঁটছে, তাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে ভারতকে লাগবে। এই যে এই পয়েন্টটা, এবং আমরা দেখি যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো সরাসরি বলে বিএনপি বা জামাত, তাদের প্রধান রাজনৈতিক দলগুলো এই অভিযোগটা আছে তারা ভারতের সঙ্গে নানা রকম লিয়াজো বা নানা রকম আপোষ যোগাযোগ করে তাদের একটা মৌন সমর্থন বা সহায়তা নিয়ে ক্ষমতায় যেতে মানে প্রচেষ্টা করছে অনেকেই। তো আপনার কি মনে হয় যে এটা আসলে এটা কতটুকু যৌক্তিক? দেখুন, বাংলাদেশে বিভিন্নভাবে আলোচনায় আছে যে বিএনপি ও জামাত ভারতের সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করছে এবং ভারত বাংলাদেশের দ্রুত নির্বাচন চাইছে, বিএনপিও দ্রুত নির্বাচন চাইছে। ভারতের চাওয়া হচ্ছে এক কারণে যে দ্রুত নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার এলে হয়তো যে আওয়ামী লীগ যে তাদের উপর একটা বোঝা হিসাবে এখন চেপে বসেছে, সেটা থেকে তারা হয়তো কিছুটা নিষ্কৃতি পাবে এবং নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। বিএনপিও মনে করছে যে দ্রুত নির্বাচন এই জন্য দরকার যে তার দলকে তার বিভিন্ন যে চাঁদাবাজি যে দুর্নাম হচ্ছে অথবা তার দ্রুত ক্ষমতায় যাওয়া প্রয়োজন, যেহেতু 15-16 বছর ধরে ক্ষমতার বাইরে। জামাতও চেষ্টা করছে ক্ষমতায় যাবে এরকম ভাব, কিন্তু মূলত বিরোধী দল হতে পারলেও তারা অনেকটা খুশি হচ্ছে। একটা বিষয় আছে যে আপনি রাজনীতিতে আপনি যতখানি আপনি রিটোরিক্স বলবেন, কথা বলা জানিয়ে রাখবেন, কার্যত ততটা যাবে না। যেমন ভারতে মোদী সরকার মুসলমান বিরোধী সরকার, তো তারা কি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখছে না? বাংলাদেশেও পলিটিক্যাল পার্টি থাকবে যারা ক্ষমতায় যাবে,